নাগরিক সমাজের সংলাপের প্রস্তাবকে অবাস্তব এবং অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন সরকারের নীতি নির্ধারকদের অন্যতম বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। কারণ হিসেবে সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি জানান, সংলাপের নামে নাগরিক সমাজের এসব ব্যক্তি সন্ত্রাস, নাশকতা ও জঙ্গি তৎপরতাকে আড়াল করার চেষ্টা চালাচ্ছেন। নাগরিক সমাজের ওই সংলাপ প্রস্তাবের বিরোধিতা করেছেন তথ্যমন্ত্রীও। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ রায়হান। চলমান রাজনৈতিক সংকট অবসানের লক্ষ্যে জাতীয় সংলাপের উদ্যোগ নিতে সোমবার নাগরিক সমাজের পক্ষ থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার সই করা 3টি চিঠি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের কাছে পাঠানো হয়। নাগরিক সমাজের এই প্রস্তাব নিয়ে সরকার কি ভাবছে? পরদিন সচিবালয়ের নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন ছিল বাণিজ্যমন্ত্রীর কাছে। এটা অবাস্তব, অগ্রহণযোগ্য। এটার সাথে সংলাপ করার মানে হলো যে ভবিষ্যতে সন্ত্রাসী, নাশকতা এবং জঙ্গি তৎপরতাকে উৎসাহিত করা, এটা কখনো গ্রহণযোগ্য হবে না। এটা শামসুল হুদা কেন, আরো যে কেউ লোক এই উদ্যোগ গ্রহণ করতে পারবে, এটা কখনো বাস্তবসম্মত না। তবে এই রাজনৈতিক পরিস্থিতির সমাধান কিভাবে হবে? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, সন্ত্রাসের সঙ্গে আপোষ করলে কোনো দেশ টেকে না। যেই দলটি নাশকতা, সন্ত্রাস, জঙ্গি তৎপরতা চালাচ্ছে, তাদেরকে একটা গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক দল তার সাথে একই কাতারে দাঁড় করাবার জন্য চেষ্টা করেছে। সুতরাং এটা গ্রহণযোগ্য নয়। এই সংলাপের কথা যারা বলেছে, ইনডাইরেক্টলি তারা সন্ত্রাসকে, নাশকতাকে, জঙ্গি তৎপরতাকে তারা প্রশ্রয় দিচ্ছে। এদিকে তথ্যমন্ত্রীও নাগরিক সমাজের ওই প্রস্তাবের উপর ভেটো দেন। যারা আলোচনা সংলাপের উদ্যোগ নেওয়ার জন্য তদবির করছেন, এই সকল তদবিরকারকদের বলবো যে দয়া করে আগে সমাজ বাঁচাতে আগুন সন্ত্রাসী নেত্রী বেগম খালেদা জিয়াকে আগুন সন্ত্রাস বন্ধ করার উদ্যোগ নিন। রাজধানীতে একটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি একথা বলেন। আব্দুল্লাহ রায়হান, এসএটিভি, ঢাকা। নাগরিক সমাজের সংলাপের ডাককে রাজনৈতিক দ্রব্যসন্ধিমূলক বলে মনে করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে তিনি আরও বলেন, সংবিধানের বাইরে গিয়ে সংলাপ করার কোনো সুযোগ নেই। কালকে থেকে আবার রাজনীতির নতুন খেলা শুরু হয়েছে। সেই খেলা সংলাপের খেলা। সেই সংলাপের পাশাপাশি আরেকটি সংলাপের খেলাও শুরু হয়েছে, তার নাম জাতীয় সংলাপ। ডক্টর কামাল হোসেন তিনি মাঝে মাঝেই এই জাতীয় ঐক্যের জন্য সবাইকে ডাক দেন। আজকে তিনি আবার জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। অবশ্যই সংলাপ হবে, তবে সেই সংলাপকে হতে হবে সংবিধানের ধারার মধ্যে সীমিত রেখে। এর বাইরে গেলে সংলাপ আন্দোলন হবে না। হার জিতের প্রশ্ন নয়, চালকের আসনে থাকায় সংলাপের উদ্যোগ আওয়ামী লীগকে নিতে হবে, এমনটাই মনে করেন এলডিপি চেয়ারম্যান ও 20 দলীয় জোটের শরিক অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। এসএটিভিকে তিনি জানান, ক্ষমতাসীন দল সংলাপ না চাইলে জোটের সিদ্ধান্ত অনুযায়ী যৌক্তিক পরিণতি না আসা পর্যন্ত সারা দেশে আন্দোলন চলবেই। মাহমুদুল হকের প্রতিবেদন। সংকট নিরসনে সোমবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও খালেদা জিয়াকে সংলাপের উদ্যোগ নিতে 3টি চিঠি দেয় নাগরিক সমাজের একাংশ। এ বিষয়ে 20 দলীয় জোটের শরিক এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ মনে করেন, সংলাপের উদ্যোগ আসতে হবে ক্ষমতাসীন দলের পক্ষ থেকেই। আলোচনার জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে, কারণ সরকারের চালকের জায়গায় আছে, এটা সরকারের দায়িত্ব। এখানে হার জিতের প্রশ্ন নেই, এখানে দেশের জনগণকে বাঁচানোর প্রশ্ন, দেশের উন্নয়ন অব্যাহত রাখার প্রশ্ন, শান্তি শৃঙ্খলা নিয়ে আসার প্রশ্ন। যদি কেউ মনে করে আমি আগে কথা বললে আমি হেরে যাব, এটা ঠিক না। তবে আওয়ামী লীগ সংলাপ না চাইলে আন্দোলনের মাধ্যমেই লক্ষ্য পূরণের ইঙ্গিত দেন তিনি। বেগম জিয়া অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, যৌক্তিক পরিণতিতে না যাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তা আমি এখানে আমার নতুন কোনো বক্তব্য নেই, কারণ আমি 20 দলের একটা অংশ। নেত্রীকে আমরা অনুরোধ করেছি বা উনাকে সকলের পক্ষ থেকে ক্ষমতা প্রদান করা হয়েছে, উনি যে সিদ্ধান্ত নেবেন 20 দলের সকল নেতারা সেই সিদ্ধান্ত মেনে নেবেন। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট দেশের স্বার্থেই সংলাপ চায় দাবি করে অলি আহমেদের প্রত্যাশা, আওয়ামী লীগ নেতারাও সংলাপের বিষয়ে ইতিবাচক মন্তব্য করবেন। বারবার বলা হয়েছে আমরা আলোচনায় বসতে চাই। মাহমুদুল হক, এসএটিভি, ঢাকা। এদিকে চলমান সহিংসতা বন্ধে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্র এবং কানাডার রাষ্ট্রদূত।
নয়া মার্কিন দূত বার্নিকাট বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত প্রকাশের সুযোগ দেওয়া উচিত, তবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে চলমান সহিংসতা বন্ধ হওয়া দরকার বলে মনে করেন কানাডিয়ান হাই কমিশনার পিয়েরে লারামি। সকালে পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তারা এসব কথা বলেন। মিজান আহমেদের প্রতিবেদন। ২০ দলীয় জোটের টানা অবরোধ ও দফায় দফায় হরতালে গাড়িতে আগুন, ভাঙচুর সহ দেশের ক্ষতি ৭৫,০০০ কোটি টাকারও বেশি। সহিংসতায় মারা গেছে শিশুসহ ৮৭ জন। এতে অর্থনৈতিক ক্ষতির সাথে আবারও ভাবমূর্তির সংকটে পড়েছে বাংলাদেশ। এমন বাস্তবতায় সম্প্রতি ঢাকায় আসা যুক্তরাষ্ট্র ও কানাডার ২ নতুন রাষ্ট্রদূত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে গণমাধ্যমের কাছে আলোচনার সারসংক্ষেপ তুলে ধরেন ১৫তম মার্কিন রাষ্ট্রদূত ব্লুম বার্নিকাট। বর্তমানে যে মাত্রায় সহিংসতা হচ্ছে তা খুবই মর্মান্তিক। সবাইকে সহিংসতা বন্ধে কাজ করতে হবে। বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ভিন্ন মত প্রকাশের সুযোগ দিতে হবে। আর কানাডিয়ান হাই কমিশনার বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলছে চলমান সহিংসতা। আমরা সবাই মনে করি এই সহিংসতা বন্ধ করতে হবে, যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থেই রাজনৈতিক দলগুলো সহিংসতার বৃত্ত থেকে বেরিয়ে আসবে, এমন প্রত্যাশাও জানান এই ২ কূটনীতিক। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল কর্মসূচি আরও ২ দিন বাড়ানো হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের পাঠানো বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, চলমান অবরোধের পাশাপাশি ৭২ ঘণ্টার হরতাল বাড়িয়ে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত করা হয়েছে। রোববার থেকে ২০ দলীয় জোটের হরতাল শেষ হওয়ার আগেই নতুন করে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি দিল ২০ দলীয় জোট। এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের আশপাশের এলাকায় দুপুর থেকে মোবাইল নেটওয়ার্ক স্বাভাবিক হয়েছে, তবে কার্যালয়ের ভেতরে এখনও ইন্টারনেট সংযোগ নেই বলে জানান বিএনপির প্রেস উইংয়ের সদস্যরা। এছাড়া দুপুর ১:৩০টার দিকে গুলশান কার্যালয়ের ভেতরে পরাণ সরকার নামের এক ব্যক্তি ইট ছুঁড়ে মারলে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। এদিকে ২০ দলীয় জোটের টানা ৭২ ঘণ্টা হরতালের তৃতীয় দিন এবং টানা অবরোধের ৩৬তম দিনে রাতে ফেনী নোয়াখালী মহাসড়কের দাগনভূঞায় বাসে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় ৯ জন দগ্ধ হয়েছেন। ঝালকাঠিতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। গাইবান্ধায় ট্রাকে আগুন ও নাটোরের গুরুদাসপুরে পেট্রোল বোমায় আহত হয়েছে কয়েকজন। এছাড়া দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে বিএনপি জামায়াতের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন মেজাবিন ইউনা। ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস লস্করের গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িটির সামনের 2টি চাকা পুড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় গাড়ির ইঞ্জিন। গাইবান্ধায় রংপুর ঢাকা মহাসড়কে ৩২ মাইল এলাকায় ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। ট্রাকটি ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। পথে ৩২ মাইল এলাকায় ট্রাকটি থামিয়ে চালক ও হেলপারকে নামিয়ে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। নাটোরের গুরুদাসপুরে একটি ট্রাকে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। ভোরে উপজেলার পুরানপাড়া এলাকায় চাতাল ব্যবসায়ী রজব আলী তার ধানের চাতালের একটি ট্রাক রাখলে দুর্বৃত্তরা ট্রাকটি লক্ষ্য করে একটি পেট্রোল বোমা ছোড়ে। টাঙ্গাইল পৌর উদ্যান থেকে পৌর বিএনপি একটি মিছিল বের করলে শহরের ভিক্টোরিয়া রোডে মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে। পরে পূরবী মার্কেটের সামনে সমাবেশ করে হরতালকারীরা। হরতালের সমর্থনে ঝিনাইদহ শহরে হামদহ থেকে বিএনপির বের করা মিছিল পুলিশের বাধায় তা ছত্রভঙ্গ হয়ে যায়। ঢাকা আরিচা মহাসড়কের সাভার সেনানিবাস এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় হরতাল সমর্থকরা। বগুড়া সদরের সাবগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ২০ দলের নেতাকর্মীরা। পরে তারা সমাবেশ করে। গাড়িতে পেট্রোল বোমা হামলা, ভাঙচুর ও নাশকতার মামলায় ১৫ বিএনপি ও জামায়াত শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। খুলনায় হরতাল অবরোধের সমর্থনে কোনো মিছিল, পিকেটিং ও সমাবেশ হয়নি। যান চলাচল রয়েছে প্রায় স্বাভাবিক। ময়মনসিংহের তারাকান্দা ও ত্রিশালে বাসে পেট্রোল বোমা হামলার আলাদা ঘটনায় 2 উপজেলা চেয়ারম্যান সহ 32 বিএনপি নেতাকর্মীর নামে এবং অজ্ঞাত 20 জনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। নাটোরে জামায়াতের আমির ও পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সহ বিএনপি জামাতের 9 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
নাশকতার আশঙ্কায় রংপুরে 13 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 7, খুলনায় 26, দিনাজপুরে 24, গাইবান্ধায় 19, ঝিনাইদহে 4, মুন্সিগঞ্জে 2, সিরাজগঞ্জে 5 এবং লালমনিরহাটে 9 নেতাকর্মীকে আটক করা হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মেহজাবিন ইউনা, এসএটিভি নিউজ ডেস্ক। আগামী বৃহস্পতিবারের এসএসসি পরীক্ষা আপাতত স্থগিত হচ্ছে না, কাল সিদ্ধান্ত জানানো হবে। তবে ওই পরীক্ষার 2 ঘন্টা আগেও পরে হরতাল স্থগিত করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আগামী শুক্র ও শনিবারের পরীক্ষা নির্ধারিত সূচিতেই হবে। বিকেলে সচিবালয় নিজ দপ্তরের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। আমরা শুক্র শনিবারের পরীক্ষা যে পরিবর্তন করে নিয়েছি সেটা যথারীতি অনুষ্ঠিত হবে এবং বৃহস্পতিবারে আমরা আশায় থাকলাম তারা হরতাল প্রত্যাহার করবেন। আর যদি একান্তই না করেন তাদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে আমাদের ছেলেমেয়েদের শুধু পরীক্ষাটা দেওয়ার জন্য বৃহস্পতিবারে পরীক্ষা শুরু হওয়ার 2 ঘন্টা আগে এবং শেষ হওয়ার 2 ঘন্টা পরে নিরাপদে যাতায়াত করবার জন্য তারা হরতাল দিবেন না, এটা প্রত্যাহার করে নেবেন বা স্থগিত রাখবেন। প্রায় 1347 কোটি টাকা খরচে 6টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে সরকার। সকালে একনেকের 35তম সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে 5টি নতুন এবং 1টি সংশোধিত প্রকল্প। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল জানান, টাঙ্গাইল জেলায় কয়েকটি সেতু, রংপুর বিভাগে পল্লী উন্নয়ন একাডেমি ও ক্রীড়া কমপ্লেক্স, 315টি মডেল প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিকে উপবৃত্তি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের নতুন ভবনের নির্মাণ কাজে এসব অর্থ খরচ করা হবে। প্রকল্পের সব অর্থ যোগান দেবে সরকার। এই 1347 কোটি টাকা এই প্রকল্পগুলো, এই যে প্রাক্কলিত ব্যয় পুরোটাই বাংলাদেশ সরকার বহন করবে। বারবার বাধাগ্রস্ত হচ্ছে, আল্লাহর কাছে এই প্রার্থনা করবো আপনারা সবাই দোয়া করবেন যাতে করে এটা তাড়াতাড়ি গুছিয়ে যায়, মিটিয়ে যায়। এদিকে প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্স প্রধান, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সেক্রেটারি জেনারেল, নেপাল ও ভুটানের তথ্য প্রযুক্তি মন্ত্রী এবং মালদ্বীপের উপস্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য দেখা করেছেন। সন্ধ্যা 6:30টায় প্রথমে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন MNDF এর প্রধান আবদুল্লাহ ইয়ামিন আব্দুল। আধ ঘন্টার সাক্ষাতে দুদেশের সামরিক বিষয় সহযোগিতা সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় তাদের মধ্যে। এরপর সন্ধ্যা 7টায় ITU এর সেক্রেটারি জেনারেল হলিন ঝাও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এ সময় বাংলাদেশের টেলিকমিউনিকেশন খাতের ক্রমবর্ধমান সাফল্যের প্রশংসা করেন তিনি। সবশেষে নেপাল ও ভুটানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী এবং মালদ্বীপের উপস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠক করেন প্রধানমন্ত্রী। সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের 3টি ওয়ার্ডে নবজাতক সহ 10 শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে আজ সকাল 6টা পর্যন্ত সব মিলিয়ে এই হাসপাতালে মারা গেছে অন্তত 32 জন। স্বজনদের অভিযোগ, চিকিৎসায় অবহেলার কারণেই মারা গেছে ওই 10 শিশু। একদিনে এত মৃত্যুর ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। সিলেট থেকে আরও জানাচ্ছেন আব্দুল আলিম শাহ। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের 3টি শিশু ওয়ার্ডে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মারা যায় 10টি শিশু। এদের 5 জনই নবজাতক, অন্যদের বয়স 6 থেকে 7 বছরের মধ্যে। স্বজনদের অভিযোগ, চিকিৎসার অবহেলায় মারা গেছে শিশুগুলো। নার্সরা জানা, ওই স্টুডেন্ট যারা আছে ডিপ্লোমা করতেছে ওদের পাড়ায়, ওরা ঠিক মতো আমাদের সেবা করে না। এই পর্যন্ত মনে হয় 9টা, মানে আমরা ওর পাশে 8টা বাচ্চা মারা গেছে। এদিকে হাসপাতালের উপপরিচালক জানিয়েছেন, নবজাতকদের প্রত্যেকেই মারা গেছে জন্মগত ত্রুটির জন্য। বাকিদের মৃত্যু হয়েছে নানা জটিল রোগে ভুগে। বার্থ এক্সপেকশন, জন্মগত জটিলতার কারণে মারা গেছে। আর বাকি যেগুলো হলো একজন 1.5 বছরের বাচ্চা সেপ্টিসেমিয়ায় মারা গেছে। এটা একটা মারাত্মক শিশু সংক্রামক যেটা বলা হয়। একজন 2.5 বছরের বাচ্চা, সে ব্রঙ্কোনিউমোনিয়া। আরেকজন হলো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, যেটা জন্মগত জটিলতা, হাত পেছানো থাকতে পারে। এভাবে এতগুলো শিশুর মৃত্যুর কারণ জানতে 4 সদস্যের তদন্ত কমিটি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। যেটা স্বাভাবিক মৃত্যুর মধ্যেই ধরা যেতে পারে, তবে এটা তদন্ত সাপেক্ষে আমরা বলবো। এছাড়া যে আপনি বলতে পারেন পেরিনেটাল অ্যাসপেক্সিয়া, এই যে 4 জন আছে এবং অন্যান্য কেসগুলো আছে, এগুলোর ক্ষেত্রে আমরা তদন্ত করে দেখবো যে এটা আদৌ এটা নেগলিজেন্সির জন্য হয়েছে কিনা। এটা আমি 7 দিনের মধ্যে চেয়েছি, 7 ওয়ার্কিং ডেজের মধ্যে। এদিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে সোমবার সকাল থেকে বিভিন্ন রোগে মারা গেছে আরও 22 জন। আব্দুল আলিম শাহ, এসএটিভি, সিলেট।
এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 10 শিশুসহ 32 জনের মৃত্যুর ঘটনাকে স্বাভাবিক বলে দাবি করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালিক। দুপুরে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি জানান, ঘটনা তদন্তে স্বাস্থ্য অধিদপ্তর ছাড়াও মন্ত্রণালয় থেকে আরেকটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক দিনই আপনারা জানেন এই 2000 রোগী যারা চিকিৎসা নেয় তার মধ্যে কিছু রোগী তো স্বাভাবিক মৃত্যু হয়, 12-14 জন 15 জন রেগুলার মৃত্যু হয়। এটা স্বাভাবিক, সারা বাংলাদেশে চিত্র প্রায় একই রকম। হরতাল অবরোধের কারণে সঠিক সময় চিকিৎসা না হলে ক্যাজুয়ালিটি রেট তো বাড়তেই পারে। গৃহকর্মী পাঠাতে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী গৃহকর্মীদের সর্বনিম্ন বেতন হবে 800 রিয়াল বা 16,000 টাকা। তবে ভিসা, থাকা, খাওয়া, বিমান ভাড়া সহ সব খরচ দেবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। সন্ধ্যায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে চুক্তি সইয়ের পরে সৌদি প্রতিনিধি দলের প্রধান জানান, শিগগিরই শ্রমিক নেওয়া শুরু করবে সৌদি সরকার। আরও জানাচ্ছেন সাজ্জাদ বিপ্লব। দীর্ঘ 6 বছর পর আবারও সৌদি আরবে বাংলাদেশি শ্রমিক পাঠানো আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। এরই মধ্যে দুদেশের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার এবং সফররত সৌদি আরবের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী আহমদ আল ফাহাইদ এই চুক্তিতে সই করেন। চুক্তির পরে প্রবাসী কল্যাণ সচিব জানান, 12 ক্যাটাগরিতে শ্রমিক নেবে সৌদি আরব। তবে এই মুহূর্তে শুধু গৃহকর্মী নেবে দেশটি। অন্য ক্যাটাগরিতেও দ্রুত কর্মী পাঠানো শুরু হবে বলেও আশা করেন তিনি। যেহেতু শুধু হাউসমেডের জন্য কিন্তু এটি নির্ধারণ হয়েছে, যেহেতু হাউসমেডরা সেখানে তাদের অ্যাকোমোডেশনের ফেসিলিটিস থাকবে, সেখানে তাদের খাওয়ার সংস্থান থাকবে, এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হবে না। সেই জন্য মেডিকেলের জন্য কোনো অর্থ ব্যয় করতে হবে না। এই কারণে এখানে $800 আছে, অন্য 800 সৌদি রিয়াল আছে। গৃহকর্মীদের সর্বনিম্ন বেতন 800 রিয়াল নির্ধারণ করা হলেও তাদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী বেতন বাড়াবে নিয়োগকর্তা, এমন আশা সৌদি আরবের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রীর। গৃহকর্মী সংগ্রহে সবসময় একটি মধ্যবর্তী শ্রেণী কাজ করে, কিন্তু এখানে নিয়োগদাতা সরাসরি শ্রমিক নির্বাচন করবেন। শ্রমিকদের অন্য কোনো পক্ষকে টাকা দিতে হবে না, থাকা খাওয়া সহ যাবতীয় খরচ দিবে নিয়োগকর্তা। আমরা খুব দ্রুত বাংলাদেশ থেকে গৃহকর্মী নেওয়া শুরু করব। এর আগে রাজধানীর সোনারগাঁ হোটেলে বেসরকারিভাবে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা ও সৌদি আরবে জনশক্তি আমদানিকারকদের সংগঠন সৌদি ন্যাশনাল রিক্রুটমেন্ট কমিটি সানারকমের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়। সাজ্জাদ বিপ্লব, এসএটিভি, ঢাকা।